সম্ভবত জসিমের সাথে একটা গান আছে, তুমি যে হিরো, তুমি যে হিরো, তুমি যে চির সাথী আমারই। আমরা আবার চলে এলাম আমাদের নিয়মিত অনুষ্ঠান আমাদের সিনেমা। আমাদের সিনেমায় আজকে আমাদের সাথে আছেন আবৃত্তি শিল্পী, নাট্য অভিনেত্রী জিনিয়া রুনা। আমরা তাকে পেয়ে বেশ খুশি, এর আগেও তাকে বেশ কয়েকটা অনুষ্ঠানে পেয়েছি। আমরা আজকে জানবো তার কাছ থেকে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি তুল্য অভিনেত্রী, যাকে বলা হয় বিউটি কুইন, মানে সুন্দরীর রানী, উনি শাবানাকে নিয়ে। আপা, শাবানাকে নিয়ে বলতে গেলে মানে কয়েকটা দিন লেগে যাবে। তার বাংলাদেশি চলচ্চিত্র সহ উপমহাদেশের উর্দু চলচ্চিত্র, অনেক ভাষায় তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং একেবারে শিশুবেলা থেকে শাবানার সেই অভিনয় জীবনের শুরু। 1952 সালে তার জন্ম, তবে অনেক জায়গায় দেখেছি যে 1953 সাল উল্লেখ করা আছে। সে যাই হোক, সেটা খুব একটা বড় বিষয় না। বড় বিষয়টা হচ্ছে চলচ্চিত্রে তার অবদান। এই মহান শিল্পী আমাদেরকে দিয়েছেন প্রায় 300-র কাছাকাছি, মানে 299 বলা হয়, আরেকটি হলেই 300 হয়ে যেত। জানি না তিনি এই 2000 সাল থেকে চলচ্চিত্রের সাথে আর সেভাবে জড়িত নাই। বিদেশে অনেক বছর হলো তিনি পরিবার সহ বসবাস করছেন, চলচ্চিত্র জগৎকে ছেড়ে অনেকটাই দূরে। তো এতদিন যদি তিনি এই 2000 সাল থেকে চলচ্চিত্রের সাথে সংযুক্ত থাকতেন, তাহলে হয়তো আরও শখানেক সিনেমা আমরা অবশ্যই পেতাম, কারণ তিনি শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু চলচ্চিত্রে একদম দাপটের সাথে অভিনয় করেছেন। একদম। তো আপা, এই যে উনি তো শুরু করেছিলেন 8 বছর বয়সে। উনি আসলে যখন গেন্ডারিয়াতে ওনার খালার বাসায় এলেন, তখন স্কুলে ভর্তি হয়েছিলেন আর কি। স্কুলে ভর্তি হওয়ার পরে তো অল্প স্বল্প পড়াশোনা করার পরে ওনার কাছে মানে পড়াশোনাটা খুব আসলে আগ্রহী ছিল না, উনি পড়াশোনায় আগ্রহী ছিলেন। ওনার চাচা ছিলেন এহতেশাম ওনার পরিচালক, ওনার বাবার খালাতো ভাই। তো এহতেশাম তাকে প্রথম সিনেমাতে সুযোগ দিল বাল্য বয়সে, 8 বছর বয়সে। নতুন সুর সম্ভবত সিনেমাটার নাম। তো ওই সিনেমাতেই প্রথম সে অভিনয় করল এবং এই সিনেমার সহকারী পরিচালক ছিলেন আজিজুর রহমান, যিনি পরবর্তী সময়ে আরেকজন লিজেন্ড পরিচালক। উনি ওনাকে এই সংলাপ মুখস্থ করানো, অ্যাক্টিং বোঝানো সব কিছু উনি করিয়ে দিয়েছিলেন আর কি। তো পরে আজিজুর রহমানের সাথে তারা অনেক সিনেমা করেছে, মানে স্পেশালি ছুটির ঘন্টা তো জানাই ভালো মানের সিনেমা। এর বাইরেও অনেক সিনেমা, বেশ কিছু সিনেমা আছে। আসলে শাবানার কথা বলতে গেলে যে একেবারেই যিনি চলচ্চিত্রের সাথে নিজের জীবনটাকে বেঁধে ফেলেছিলেন একেবারে শিশু বয়স থেকে। মানে সেই 52 সালে তার জন্ম, তারপর তিনি কিন্তু মানে 7-8 বছর বয়সেই অভিনয়ে লেগে গেলেন। 10 বছর বয়সে তিনি 9-10 বছর বয়সে তিনি শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় এবং তখন তার নাম রত্না ছিল। পরে যখন চকরি সিনেমায় এহতেশামের তিনি নাদিমের বিপরীতে একটা সাড়া জাগানো সিনেমা আমরা জানি উর্দুতে, সেই সিনেমাটাই শাবানার জীবনে বলবো যে অভিনয় এর একটি দ্বার খুলে দিয়েছিল। তখন হয়তো 15 বছর বয়স হবে তার। হ্যাঁ, ওরকমই বয়স। মানে আফরোজা সুলতানা রত্না ছিল ওনার নাম, এবং ওনার চাচা এহতেশাম ক্লাসিক পরিচালক, উনি ওনার নামটা পরিবর্তন করে শাবানা করলেন। এবং আপনি লক্ষ্য করবেন যে এহতেশামের যত নায়িকা পরবর্তী সময়ে এসছে, তাহলে অবশ্য এটা কমন ছিল। শবনমের ক্ষেত্রেও ছিল, শাবনাজের ক্ষেত্রেও ছিল, শাবনুরের ক্ষেত্রে যাদেরকে উনি এনেছেন সবার তালিবস শেখা শাহ অথবা তালিবস এইরকম ছিল আর কি বিষয়গুলো। এটা আসলে তা মানে কি বলবো, মানে তার সৌভাগ্য, আমি বলবো যে একজন পরিচালকেরও সৌভাগ্য যে এরকম এত ভার্সেটাইল একজন অভিনেত্রী তিনি মানে একদম অঙ্কুর থেকে তৈরি করেছিলেন। কিশলয় মহিরুহ হয়েছিল শাবানা, এবং তিনি তার অভিনয়টি আমরা যখন দেখি তখন তাকে দেখি শিশু শিল্পী হিসেবে,
তারপর তিনি যখন নায়িকা হলেন অনেক ম্যাচিউরড অভিনয় করলেন। নাদিমের সাথে অভিনয় করা তো যাতা কথা নয়, কারণ নাদিম একদম সেই ডার্ক সাইডে অভিনেতা ছিলেন এবং খুবই জনপ্রিয় অভিনেতা ছিলেন, গুণী অভিনেতা ছিলেন। তার সাথে শাবানা একেবারেই মানে কিশোরী বলা চলে। এমন একটি অল্প বয়সী মেয়ে যখন তুমুল প্রেমের একটি অভিনয় করলেন, তখন সবাই বিশ্বাস করে নিল। মানে কি আশ্চর্য তার অভিনয়ের যে পারঙ্গমতা, তিনি যেভাবে এহতেশামের হাত ধরে, আজিজুর রহমানের হাত ধরে যেভাবে বেড়ে উঠেছিলেন এবং তার ছোট খালা তাকে সম্ভবত উদ্বুদ্ধ করেছিলেন। এবং আসলে আমরা যে বলি যে তিনি অনেক বেশি শিক্ষা জীবন তার দীর্ঘ ছিল না, সেভাবে তিনি শিক্ষিত হতে পারেননি হয়তো, কিন্তু তিনি কিন্তু আমাদেরকে অনেক শিক্ষায় শিক্ষিত করেছেন। অভিনয় কেমন করে করা উচিত, একজন জনপ্রিয় শিল্পী কিভাবে গড়ে ওঠেন, তার ত্যাগ তিতিক্ষা, তার এই কর্মনৈপুণ্য, এগুলো কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে। উনি প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত ছিলেন না, কিন্তু উনি নিজে একটা প্রতিষ্ঠান। যেমন প্রতিষ্ঠান আমাদের লালন ফকির, যেমন প্রতিষ্ঠান কাজী নজরুল ইসলাম, এনাদের অত শিক্ষিত না হলেও হয়, কারণ ওরা নিজেরাই প্রতিষ্ঠান হয়ে গেছেন। সেই হয়তো সেজন্যই বিধাতা তাকে বেশি ওদিকে যেতে দেননি, কারণ আমরা তাহলে বঞ্চিত হতাম। এই শাবানার অভিনয় কুশলতা আমরা দেখতে পারতাম না, আজকে এই আলোচনায় হয়তো বসার সুযোগ হতো না। কারণ তিনি আমাদেরকে এই দ্বার খুলে দিয়েছিলেন অভিনয়ের, এবং সেই সময়ে সেই 60 দশকে অভিনয় করাটা মেয়েদের জন্য এই উপমহাদেশে অনেক চ্যালেঞ্জিং ছিল। আমাদের পার্শ্ববর্তী দেশ তখন ভারত, তারা কিন্তু অনেক দিক দিয়ে এগিয়ে ছিল। আমাদের দেশেও শিল্পকলায়, সাহিত্যে বা অভিনয় পারঙ্গমতে অনেক এগিয়ে ছিল, কিন্তু একটা ব্যারিয়ার ছিল যে মেয়েদের ক্ষেত্রে। সেই ব্যারিয়ারটাকে বলবো শাবানার মতো কিছু শিল্পীরা ভেঙে দিয়েছিলেন এবং তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন। শাবানা তো মানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 11 বার, 9 বার পেয়েছেন হচ্ছে উনি অভিনেত্রী হিসাবে, মানে সেরা অভিনেত্রী, সেরা মানে অভিনেত্রী। একবার পেয়েছিলেন হচ্ছে ওনার প্রযোজনা প্রতিষ্ঠান এসএস প্রোডাকশনস থেকে ওই সিনেমার প্রযোজক হিসেবে পেয়েছিলেন। আরেকবার পেয়েছেন আজীবন সম্মাননা। তো প্রযোজক হিসাবে পুরস্কারটা তো ওনাদের সিনেমার জন্য এই পুরস্কার, কিন্তু আরেকটা পুরস্কার ছিল ওনার, সেটা হচ্ছে উনি একবার পার্শ্ব অভিনেত্রী হিসাবে একটা পুরস্কার পেয়েছিলেন, এবং ওই প্রথম বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উনিই প্রথম যিনি প্রত্যাখ্যান করেছেন কোন একটা পুরস্কার। তো সেই দিক থেকে উনি মানে অগ্রবর্তী আমি বলবো। অবশ্যই এবং তিনি শিল্পী, একজন পরিপূর্ণ শিল্পী। তাকে আমরা যতদিন চলচ্চিত্রে পেয়েছি, তাকে চলচ্চিত্রেও যেমন দেখেছি, আমি বলবো যে চলচ্চিত্রের বাইরে তার জীবন যাপনেও কিন্তু একজন প্রকৃত শিল্পীর উদাহরণ হিসেবে তিনি দৃষ্টান্ত করেছেন। কারণ তিনি বিবাহিতা ছিলেন এবং সেই বিবাহ সংসার তিনি পরিপূর্ণভাবে করেছেন, সন্তান মানুষ করেছেন। তারপর তার হাজবেন্ডের সাথে এসএস প্রোডাকশনস নামে যে প্রোডাকশনটা তৈরি করেছিলেন, সেটাও কিন্তু অনেক সিনেমা আমাদের মনে হয় যে সাদিক এবং শাবানা মিলে এসএস প্রোডাকশন। অবশ্যই এটাও আমাদের অনেক অনুকরণীয় একটা বিষয় আমাদের সমাজে। কারণ আমরা অনেক সময় দেখি যে আমাদের পর্দায় আমরা নায়িকাকে নিয়ে স্বপ্ন দেখি, তাদেরকে হাততালি দিই, বাহবা দিই, কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে আমি প্রায়শই এটা বলি যে আমাদের ব্যক্তিগত জীবনে কেউ শিল্পী হোক, অভিনয় করুক, নাচ করুক, গান করুক, এটা আমরা সেভাবে সাপোর্ট করি না। কোথায় যেন একটা দীনতা, একটা ক্ষুদ্রতা রয়ে যায়। তো যাই হোক, সেটা শাবানা জয় করেছিলেন এবং তিনি কিন্তু তার স্বামীকে নিয়ে যে প্রযোজনা সংস্থা করেছিলেন সেটা দাপটের সাথে কাজ করেছেন। একদম ভীষণ দাপটের সাথে কাজ করেছে। আচ্ছা আপা, আপনি হয়তো জানেন কিনা যে শাবানা তো প্রায় 299টা সিনেমা করেছে এবং সবগুলোতেই উনি প্রধান চরিত্রে অভিনয় করেছে মোটামুটি, বেশিরভাগই সুপার ডুপার হিট তার সিনেমা। কিন্তু ওনার সাথে কিন্তু নায়ক হয়েছেন অনেকেই, মানে উজ্জ্বল নায়ক হয়েছেন, সোহেল নায়ক হয়েছেন, ওয়াসিমও নায়ক হয়েছেন, রাজ্জাক হয়েছেন, জসিম হয়েছে, আলমগীর সাহেব হয়েছেন, নাদিম হয়েছে, আর অনেকেই হয়েছে। কিন্তু 299টা সিনেমার মধ্যে 130টা সিনেমাতে উনি আলমগীরের বিপরীতে। এটার মানে কেমিস্ট্রিটা কি মনে হয় আপনার? কেন এটা এত বেশি, কেন অন্যগুলা কেন এত বেশি নয়? নায়ক আলমগীরের সাথে তার যে কেমিস্ট্রিটা, সেটি সত্যি মানে চোখে লেগে থাকার মতো। এবং তিনি খুব অদ্ভুত ব্যাপার, আলমগীর তো অনেক লম্বা এবং শাবানা ততটা লম্বা নন,
তো সেই কবরীর মতো, হ্যাঁ। কিন্তু সেই জায়গায় তারা যেন কোথায় এক সুরে বেঁধেছেন, মানে এখানে এখানে লম্বা কোনো বিষয় না, এখানে কোনো তিনি কত শিখেছেন, তিনি কত কম জানেন, এটাও কোনো বিষয় না তাদের সাথে। এবং আমি জানি যে অনেক জায়গায় লেখা দেখেছি যে নায়ক আলমগীর তাকে সেটের বাইরে সবসময় আপনি আপনি করে এবং খুব সম্মান দিয়ে কথা বলতেন। মানে তাদেরকে আমরা দেখি যে এত নায়ক নায়িকা বিছানায় শুয়ে আছেন, হাত ধরাধরি করে, গলাগলি করে গান করছেন, নাচ করছেন, কিন্তু এই যে তাদের যে ব্যক্তিত্বের যে একটা অনুকরণীয় ব্যক্তিত্বের একটা বিষয়, যে তারা বাইরে গেলে প্রত্যেকে শিল্পী হিসেবে তাদেরকে সম্মান করেছেন এবং শ্রদ্ধা করেছেন, ভালোবেসেছেন। এবং এটা আমাদের এখনকার সময়ে এসে আমরা পাই না, অনেক ঘাটতি, এই বিষয়ে অনেক ঘাটতি। তারা যে আদর্শের জায়গাটা চলচ্চিত্র শিল্পে রেখেছিলেন, যে সবাই দেখে পছন্দ করতো এবং সবাই তখন ভাবতো শাবানার মতো আমার যদি একটা বউ থাকতো বা বোন থাকতো। শাবানা কিন্তু বোন চরিত্রেও অসাধারণ অভিনয় করতেন, মনেই হতো না যে শাবানা সেখানে অভিনয় করছেন। এই প্রসঙ্গে একজনের নাম উল্লেখ করা প্রয়োজন, তিনি হচ্ছেন জসিম, নায়ক জসিম। আপনারা জানেন যে উনি পার্শ্ব চরিত্র থেকে উনি ভিলেন চরিত্রে এসেছেন, তারপরে উনি নায়ক হয়েছেন সবুজ সাথী সিনেমাতে। কিন্তু শাবানার সাথে কিন্তু জসিমের কেমিস্ট্রিটা আবার ভিন্ন ছিল। ভিন্ন কীরকম, যে উনি কোনো কোনো সিনেমায় জসিমের শাবানার হচ্ছে মানে হাজব্যান্ড ওয়াইফ অথবা প্রেমিক প্রেমিকা, কিন্তু কোনো কোনো সিনেমাতে উনি হচ্ছে ভাই বোন, এবং ভাই বোনের সিনেমাগুলো দুর্দান্ত চলেছে এবং নায়ক নায়িকা সিনেমা চলেছে। মানে এই কেমিস্ট্রিটা কিন্তু ভিন্ন ছিল। মানে অন্য অনেকের ক্ষেত্রে সেটা নাই, কিন্তু যে নায়ক যে হয়েছে সে আবার ভাই হয়ে যায়, ওই সিনেমার ন্যায় মানুষ, এরকম না। কিন্তু আবার লক্ষণীয় বিষয় হচ্ছে যে শাবানা কিন্তু জসিমকে অনেক জায়গায় প্রেফার করতো। মানে জসিম তার ইন্টারভিউতে বলেছে আর কি, শাবানা ম্যাডাম, উনি ম্যাডাম বলতো, কিন্তু শাবানা ম্যাডাম আমাকে প্রেফার করেছিল এবং শাবানাই বলতো জসিমকে নিতে। মানে সেই ক্ষেত্রে শাবানার কিন্তু কমফোর্ট ছিল, জসিমও কমফোর্ট ছিল। এবং মানে জসিম তার যে এই অ্যাচিভমেন্ট, তার যে ক্যারিয়ার, এই ক্যারিয়ারে অনেক জায়গাতেই কিন্তু শাবানার নাম উল্লেখ করেন। এইটাই বলছি যে আদর্শগত একটা বিষয়, তাদের যে বন্ধুত্ব বন্ধন এবং স্নেহ ভালোবাসার যে একটা চার দেয়ালে বন্দি ছিল না, এটা কিন্তু তাদের ব্যক্তিগত জীবনেও তারা একটা শ্রদ্ধার চোখে, ভালোবাসার চোখে, এবং একজন সহকর্মীকে তারা সহযোগিতা করতেন। যে স্টার হয়ে গেছেন বলে যে জসিমের তখন ভিলেন, জসিমকে নিলে শাবানার ক্যারিয়ার কি হবে, সেই সিনেমা কি ব্যবসা সফল হবে কিনা, এটা যথেষ্ট চিন্তার বিষয় ছিল। কিন্তু শাবানা জসিমকে সেই নায়ক চরিত্রে অভিনয় করতে সম্মতি দিয়েছিলেন এবং তিনি অভিনয় করেছিলেন। এটা কিন্তু আমার কাছে খুবই তার একটা উদার হৃদয়ের পরিচয় এবং চলচ্চিত্রের জন্য একটা অবশ্যই একটা অনুকরণীয় বিষয়। আরেকটা বিষয় শাবানার, যে এই যে তিনি অনেকে আমরা মজা করতাম, বা আমার অনুজ যারা তারা খুব মানে মজা করে শাবানা যে কি বলবো, যে সেলাই মেশিন দিয়ে চালাচ্ছে, এটা নিয়ে আমরা বড়লোক হয়ে যাচ্ছে, তারপরে সেখানে মানে তার হাজবেন্ডকে সে সাপোর্ট দিচ্ছে, তারপর তার ছেলে মেয়ে মানুষ করছে, হয়তো হাজবেন্ড অন্য নারীতে আসক্ত, এই ধরনের একটা জটিল ক্যারেক্টারে শাবানা উতরে গেছেন। এবং তখন কিন্তু এখন এসে আমরা ধরো এই আধুনিক জীবনে এসেছি, এখন আমরা অনেক রকম অনেক কিছু নিয়ে ফান করি বা নিছক কৌতূহল বসে জানি, কিন্তু তখনকার যে সময়টা ছিল তখন কিন্তু কেউ হাসতো না, গলগল করে পানি পড়তো চোখ দিয়ে, অশ্রু সজল হয়ে পড়তো, মানে রীতিমতো কান্নার রোল পড়ে যেত। শাবানার দুঃখে, শাবানার সুখে যেমন সব মানে প্রেক্ষাগৃহ হেসে উঠতো করতালিতে, শাবানার দুঃখে সবাই অশ্রু সজল হয়ে পড়তো। এবং বাড়িতে যেও সেই রেসটা থেকে যেত অনেক দিন, চোখের সামনে মনে হতো সেই রোম্যান্টিক দৃশ্য, সেই যে কি বলবো, যে বুলবুল আহমেদের সাথে যে সিনেমাটা, রাজলক্ষ্মী শ্রীকান্ত, সেই গানগুলো প্রত্যেকটা মনে দাগ কেটে যায়। সেই মানে এত চমৎকার গান, এবং শাবানা মানে অভিনয়ের মধ্যে এমন নিমগ্ন থাকতেন, তাকে মনে হতো তিনি যেন ওই চরিত্র, সেটা বিচ্ছিন্ন কিছু নন এবং আরোপিত কিছু নন। এবং ওনাদের তখনকার স্টাইল, যে মেকআপ, গেট আপ অনেক স্বাভাবিক সাবলীল, এবং আমরা যেহেতু একটু পেছনের কথা বলছি, তখন জীবনযাপনও অনেকটা স্থির ছিল, সেহেতু তাদের সেই চরিত্রগুলো বোঝার জন্য দর্শকদেরও প্রস্তুতি ছিল। এখন যেমন অনেকে ভালো অভিনয় করলেও দেখা যাচ্ছে মন স্থির করে আমরা দেখতে পারি না, মোবাইল বেজে ওঠে, নানা দুশ্চিন্তা, নানা চিন্তা, নানা অস্থিরতা, নানা দায়িত্ববোধ, কিন্তু আমরা তখন প্রেক্ষাগৃহে যেতাম। টেলিভিশনের রিমোট তো এরকম করে ঠাস করলে চেঞ্জ হয়ে যায়, এখন তো রিমোট হলে চেঞ্জ করা যেত না, হলে তো একটা সিনেমার জন্য প্রস্তুতি নিয়ে মানুষের যাওয়া, এবং শাবানার সিনেমা দেখতে যাবে এই প্রস্তুতিটা মানুষের জন্য আলাদা ছিল।
যে আমি এই ধরনের একটা ফ্লেভার পাবো। শাবানার একটা নিজের একটা ইমেজ ছিল, সেই হ্যাঁ। ইমেজটা উনি রিপ্রেজেন্ট করতে একদম পেরেছিলেন। ঘরোয়া ইমেজ ছিল, একদম, যে একদম। তিনি একদম নিজেকে প্রমাণ করতে পেরেছিলেন চলচ্চিত্রে যে তিনি আমাদের মানুষ, আমাদের আমাদের মানুষ। ঘরের মানুষ, আমাদের ঘরের বউ, আমাদের ঘরের বোন, একদম। একদম মানে যিনি সততার প্রতীক, যিনি সৌন্দর্যের প্রতীক, এবং যিনি যার মধ্যে একদম সরলতা, একটা সরল একটা মনের একটা চরিত্র তিনি রূপায়ণ করতেন। পরবর্তী সময় আমরা দেখেছি তিনি অনেক মানে কি বলবো যে আর্ট ফিল্মগুলো করেছেন, যেগুলো খুব মানে কি বলবো যে উনি খুব একটা হ্যাঁ দুর্ধর্ষ চরিত্রে, আবার কিছু ফানি সিনেমাও তিনি করেছেন, যে মজার কৌতুককর চরিত্রে, সেগুলোতে তিনি উতরে গেছেন সমানে। তো এই একজন ভার্সেটাইল অভিনেতা বা অভিনেত্রীর অনেকগুলো গুণ থাকা চাই, সেটা শাবানার মধ্যে ছিল। তো আমরা আসলে অভিভূত হতাম যে একজন চরিত্র তিনি কিভাবে একই সাথে মায়ের, বোনের, প্রেমিকার, তারপরে যে প্রতিবাদী নারীর চরিত্রগুলো করে যেতেন, এবং তাদের সহশিল্পীদের সাথে সমান তাল মিলিয়ে তারা এগিয়ে যেতেন। সেখানে কোনো রেষারেষি বা কোনো কিছু সেই হিংসাত্মক কোনো মন্তব্য বা একজন আরেকজনকে আক্রমণ করে কথা বলা, এগুলো আমরা সেই সময় আসলে দেখিনি। শাবানার এই মানে ইমেজটা এমন দাঁড়িয়েছে যে উনি সব পজিটিভ, মানে কোনো সিনেমাতেই আমরা অদ্যাবধি কোনো সিনেমাতে ওনাকে দেখি না উনি নেগেটিভ একটা রোল প্লে করছেন। না, আমাদের চলচ্চিত্র তো মোটা দাগে এটাই না। ধরেন যে আমি ওই জসিমের কথা বলছিলাম একটু আগে, জসিম কিন্তু ভিলেন ছিল, এটাও ছিল। হুমায়ুন ফরিদি কখনো ভিলেন ছিল, এটা ছিল। রাজীব শুরু করেছিল একটা নায়ক চরিত্র দিয়ে, পরে ভিলেন হয়ে গেছে। এরকম কিন্তু এক একজনের এক একটা আছে। ইভেন দীপজলেরও তাই ছিল, নায়ক ছিল তো পরে ভিলেন হয়েছে। শাবানা আপার ক্ষেত্রে, শাবানা ম্যাডামের ক্ষেত্রে কিন্তু পুরো লাইফটাই উনি একই ইমেজ। কারণ তিনি যেমন আমরা আমাদের সুচিত্রা সেনের নাম উল্লেখ করতে পারি, তিনি কিন্তু ওই রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন, এবং সেখানেই তিনি চেয়েছেন আমৃত্যু তার তার যে দর্শক আছে তাদের কাছে যেন তিনি এই সুচিত্রা সেন হিসেবেই থাকেন। এই জন্য তিনি কত কত বছর ধরে আড়ালে থেকেছেন, কত সহ্য করেছেন। মানে শাবানা আপার ক্ষেত্রে আবার ভিন্ন হয়েছে আপা, এই যে সেটা হচ্ছে যে শাবানা কিন্তু মায়ের চরিত্রে অভিনয় করেছে, কিন্তু তা করেননি, না উনি নায়িকাই রয়ে গেছেন, নায়িকায় রয়ে গেছেন। শাবানা আবার সে ছিল নায়িকা, ছিল বাল্যকালে, তারপরে নায়িকা হয়েছে, তারপরে মা হয়েছে, সব চরিত্রই করেছেন উনি। হ্যাঁ অবশ্যই সেটা করেছেন। সেটা এক একজনের যার যার জার্নি, যার যার পছন্দ অপছন্দ সেটা নির্ভর করে। আর তাছাড়া শাবানা উতরে গেছেন, তার অনেক অনেক সিনেমা আমাদেরকে সভ্যতা শিখিয়েছে, আমাদেরকে চারিত্রিক গুণাবলী কেমন হতে হবে সেটা আমাদেরকে শিখিয়েছে। এটার জন্য আমাদের সমাজও অনেক উপকৃত হয়েছে। অবশ্যই। তো এই শাবানার সিনেমা তো অনেক সিনেমা, অনেক জনপ্রিয় গান, অনেক হিট গানের উনি জন্ম দিয়েছেন, মানে ওনার লিপে যেগুলো আসছে। তো একটা দুটো গানের যদি শুনি, আসলে এত প্রিয় প্রিয় গান, এই যে রাজলক্ষ্মী শ্রীকান্ত একটা গান মনে পড়লো, শত জন্মে তুমি আমার জীবনে কত সাধনা, মানে অদ্ভুত। এই গানগুলো শুনলে মানে চোখ এমনিতেই অশ্রু সজল হয়ে ওঠে। কারোর মধ্যে যদি প্রেম নাও থাকে, সেও প্রেমে মনে হয় আক্রান্ত হয়ে যায়। তখন তো আবার ফেসবুক ছিল না, এইগুলো ইউটিউব ছিল না, কিছু ছিল না, কিন্তু এখন এগুলো আছে, চাইলে আমরা যে কোনো মাধ্যমে যে কোনোভাবে ছড়িয়ে ফেলতে পারি। শাবানার ইমেজ ছড়িয়ে গেছিল ওনার যোগ্যতা দিয়েই, এই ফেসবুক ইউটিউব দিয়ে হয়নি। কিন্তু তারপরেও বর্তমান যে প্রজন্ম, সেই প্রজন্মের উদ্দেশ্যে সম্ভবত জসিমের সাথে একটা গান আছে, তুমি যে হিরো, তুমি যে হিরো, তুমি যে চির সাথী আমারই, মানে তার এরকম অনেক ধরনের চরিত্র আছে যেটা তিনি হিপ হপ মানে নাচ করেছেন, খুব একটা মানে স্মার্টলি অভিনয় করেছেন। শুধু যে তিনি সেই গ্রামের বধূ বা খুব দূর মানে নারী চরিত্র, ওয়াসিমের সাথে যে গানটা চুমকি চলেছে একা পথে, হ্যাঁ চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো, চুমকি চলেছে একা পথে। মানে এত স্নিগ্ধ, এত সুন্দর, এত মানে পবিত্র একটি মুখ,
এবং যে মুখ দেখে কোটি কোটি দর্শক আমরা বিমোহিত হয়েছি এবং আমরা অনেক অনেক দিন ধরে ঝগড়াও করেছি এই যে শাবানা ববিতা এদেরকে নিয়ে, কে বড়? হ্যাঁ, কে কার কাছে ভালো, কে কত সুন্দর, কে কত ভালো অভিনয় করে। একদম। তো সেটা আসলে তারা আমাদেরকে একটা উজ্জ্বল সময় দিয়েছেন। অসংখ্য কৃতজ্ঞতা শাবানা ম্যাডামের প্রতি এবং সেই সব পরিচালকের প্রতি যারা এরকম একটা শিল্পীকে তৈরি করেছেন এবং যে শিল্পী নিজে নিজে খাঁটি শোনা হয়েছেন। ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে, আপনি সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আপনাকে নয়েজ ধন্যবাদ। এন্টারটেনমেন্টকে অনেক অনেক শুভেচ্ছা।